ইরানের উত্তর পশ্চিম সীমান্তে সশস্ত্র কুর্দি গোষ্ঠীর ৬ সদস্যকে হত্যা। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার। হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে। কৃষ্ণ সাগরে ন্যাটোর নৌ মহড়া শুরু, রাশিয়ার কড়া সতর্কবার্তা এবং তহবিল সংকটে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা হুমকিতে। বেরিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা একটি সশস্ত্র কুর্দি গোষ্ঠীর ৬ সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থলবাহিনী। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোষ্ঠীটি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি সদস্যরা পূর্ব পরিকল্পিত অ্যাম্বুশ পরিচালনা করে তাদের প্রতিহত করে। বিবৃতিতে বলা হয়, আর্টিলারির সহায়তায় মহাবাদ ও পিরান শহরের মধ্যবর্তী পার্বত্য এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এতে ৬ সদস্যের পুরো দলটি নিহত হয় এবং তাদের পরিকল্পিত অনুপ্রবেশ ব্যর্থ করে দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর আগের দিন পৃথক এক অভিযানে আইআরজিসির ২ সদস্য নিহত হওয়ার কথাও ইরানি গণমাধ্যম জানিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে এসেছে। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। তার বিরুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে তেহরান সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রতিটি কাজের বিনিময়ে ১০ থেকে কয়েকশো মার্কিন ডলার পারিশ্রমিক পেতেন। গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ আদালতে জমা দেওয়া হয়েছে। ফলে শিগগিরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তি ও সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। তবে এই মামলার অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পর ২ সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক সক্ষমতার সমর্থনে কূটনৈতিক উদ্যোগই এ সাফল্য এনে দিয়েছে। কালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেরও পক্ষে অবস্থান নেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং সেগুলো নিয়ে কোনো আপোষ হবে না। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার। তাই দেশটি তার পারমাণবিক অধিকার থেকেও সরে আসবে না। সমঝোতা স্মারকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা প্রয়োজনে বাড়ানো যেতে পারে বলেও মন্তব্য করেন কালিবাফ। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত সব ধরনের প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং উপ চিফ অব স্টাফ মেজর জেনারেল তামির ইয়াদাই। এ সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি, চলমান সামরিক অভিযান এবং ড্রোন মোকাবেলায় নতুন অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তাদের ব্রিফ করেন। সেনাদের উদ্দেশ্যে বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের অভিযানে ইরান সমর্থিত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার ভাষ্য, সংগঠনটির এক সময়ের প্রায় ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র ও রকেটের মজুদ এখন মাত্র ৮% নেমে এসেছে এবং প্রায় ৯,০০০ সদস্য নিহত হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নেতানিয়াহু বলেন, সীমান্ত রক্ষায় ইসরায়েল এখন নিজ ভূখণ্ডের পরিবর্তে প্রতিবেশী এলাকার ভেতরে নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহর টানেল, অস্ত্রভান্ডার ও সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক মহড়া আরও আক্রমণাত্মক হয়ে উঠছে বলে অভিযোগ করেছে মস্কো। কৃষ্ণ সাগরে বুলগেরিয়ার অংশগ্রহণে ন্যাটোর ব্রিজ 2026
নৌ মহড়া শুরু হওয়ার পর এই সতর্কবার্তা দেয় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ভ্লাদিস্লাভ মাসলেননিকভ বলেন, রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর মহড়ার পরিসর ও প্রকৃতি আর সাধারণ প্রশিক্ষণ হিসেবে দেখা যায় না। তার দাবি, এসব মহড়ায় ক্রমে আক্রমণাত্মক কৌশলের ব্যবহার বাড়ছে। মস্কোর মতে ন্যাটো পূর্ব ইউরোপ ও কৃষ্ণ সাগর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে রাশিয়ার নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে। রাশিয়া অভিযোগ করছে, কৃষ্ণ সাগরকে ন্যাটো ধীরে ধীরে একটি অগ্রবর্তী সামরিক ঘাঁটিতে পরিণত করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তবে ন্যাটোর পক্ষ থেকে এসব মহড়াকে প্রতিরক্ষামূলক ও সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, তহবিল ঘাটতির কারণে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দাতা সম্মেলনে তিনি জানান, সংস্থাটির কার্যক্রম চালিয়ে যেতে এখনও $10 কোটি তহবিল ঘাটতি রয়েছে। গুতেরেস বলেন, গাজায় ভয়াবহ মানবিক সংকট, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে লাখো ফিলিস্তিনি শরণার্থীর নিরাপত্তা ও জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে UNRW এর কার্যক্রমে ইসরায়েলের আরোপিত ব্যাপক বিধিনিষেধও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অর্থ সংকটের কারণে UNRW ইতোমধ্যে তাদের বিভিন্ন সেবা সীমিত করতে ব্যর্থ হয়েছে। গুতেরেস সতর্ক করেন, দ্রুত নতুন অর্থায়ন না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। 1949 সালে প্রতিষ্ঠিত UNRW গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, লেবানন, জর্ডান ও সিরিয়ায় প্রায় 26 লাখ ফিলিস্তিনি শরণার্থীকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয়সহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জরুরি আর্থিক সহায়তা না পেলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW তাদের দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবে না। তিনি অভিযোগ করেন, ভুল তথ্য, অপপ্রচার, আইনগত বাধা ও কার্যক্রমে বিধিনিষেধের মাধ্যমে সংস্থাটিকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় UNRWর 390 জন কর্মী নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে সংস্থাটিকে টিকিয়ে রাখতে সদস্য রাষ্ট্রগুলোর দ্রুত আর্থিক সহায়তা জরুরি। এদিকে জাতিসংঘের তুরস্কের স্থায়ী প্রতিনিধি আহমেদ ইলদিস অভিযোগ করেন, ইসরায়েল UNRWর কার্যক্রমে নজিরবিহীন বাধা সৃষ্টি করছে। তার দাবি, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষুণ্ণ করার প্রচেষ্টা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।